যেটার উপরে বেস করে বাংলাদেশ চলছিল। আজকে বাংলাদেশ যে অত লাফালাফি করছে, ভারতবর্ষ থেকে যদিও আজকে আলু টমেটো সবজি যদি না পায়, আজকের ডেটে যেই অবস্থায় ও দাঁড়াবে, মানে এখন ও ভারতবর্ষের চিনি হোক চাল হোক, যেটা পাকিস্তানে আজকেও আমরা সাপ্লাই করছি দিচ্ছি, ও পাকিস্তান থেকে ঘুরিয়ে আনছে। ওর কস্টিং গুলো কোন জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ যার নিজের কোনো উপার্জন ক্ষমতা নেই, যে কোনো জিনিসের উপরে স্টেবিলিটি নেই ইকোনমি, ও আজকে জিহাদের দিকে চলে গেছে। কেন চলে গেছে? কেন কি ওদের দেশের মধ্যে আজকের ডেটে জিহাদিরা এসে কবজা করা শুরু করেছে। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে শঙ্কু সাঁতরা রয়েছে। এই মুহূর্তে আপনাদের যেটা বলি, যেটা সোশ্যাল মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন হুমকি ভারতবর্ষের দিকে প্রতিদিনই আসছে। আর সেই হুমকিটা এমন হুমকি যেটা সত্যি আমাদের আমরা যারা দেশকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, তাদের গায়ের রক্ত কিন্তু মাঝে মাঝে একটু টকবক করে ফুটছে। কারণ সেখানকার প্রাক্তন সেনা আমার সঙ্গে রয়েছে, পবন ওখানকার প্রাক্তন সেনা। তিনি একটি মঞ্চ থেকে বললেন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো যে ভারতবর্ষকে তিনি জানিয়ে দিলেন যে ভারতবর্ষ যদি পারমাণবিক বোমা ওদের দিকে ছুটতে চায়, তাহলে নাকি ওদের হয়ে অন্য দেশও রয়েছে যারা পারমাণবিক বোমা ভারতের দিকে ছুটতে পারে। কি বলবে? 71-এর ব্যাপারটা ওনারা বোধহয় ভুলে গেছেন। ভারতবর্ষর জন্য যা যা জিনিস ওনারা পেয়েছেন, আজকে যদি বাংলাদেশ ফ্রিডমও যেটা পেয়েছে সেটাও ভারতবর্ষর দেন। ইন্দিরা গান্ধী সেই সময় যদি হস্তক্ষেপ না করতেন, যদি ইন্টারফারেন্স না করতেন, বাংলাদেশ কিন্তু আজকে আজাদ হতো না। আর যেই দেশে নিয়ে গিয়ে ওরা লাফালাফি করছে, সেই দেশের আর্থিক অবস্থা যা ছিল, আজকে বাংলাদেশকেও কিন্তু সেই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। যেখানে বাংলাদেশ কটনের যতগুলো যে প্রোডাক্ট ছিল, যত জামা কাপড় ছিল, মানে কটন প্রোডাক্টের মধ্যে সব থেকে মানে ওর ইকোনমির 80% ওখান থেকে এক্সপোর্ট হতো, সেই জায়গার ব্যাকবোন ভেঙে গেছে। আজকে দেখা যাচ্ছে ওখানকার টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধসে যাচ্ছে, মরে যাচ্ছে। টিচিং ইন্ডাস্ট্রি যেটাকে বলে, একদম টেক্সটাইল ইন্ডাস্ট্রি পুরো শেষ হয়ে যাচ্ছে, যেটার উপরে বেস করে বাংলাদেশ চলছিল। আজকে বাংলাদেশ যে অত লাফালাফি করছে, ভারতবর্ষ থেকে যদিও আজকে আলু টমেটো সবজি যদি না পায়, আজকের ডেটে যেই অবস্থায় ও দাঁড়াবে, মানে এখন ও ভারতবর্ষের চিনি হোক চাল হোক, যেটা পাকিস্তানে আজকেও আমরা সাপ্লাই করছি দিচ্ছি, ও পাকিস্তান থেকে ঘুরিয়ে আনছে। ওর কস্টিং গুলো কোন জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ যার নিজের কোনো উপার্জন ক্ষমতা নেই, যে কোনো জিনিসের উপরে স্টেবিলিটি নেই ইকোনমি, ও আজকে জিহাদের দিকে চলে গেছে। কেন চলে গেছে? কেন কি ওদের দেশের মধ্যে আজকের ডেটে জিহাদিরা এসে কবজা করা শুরু করেছে। আর যদি অতই ওনার মানে পক্ষে লোক থাকতে হতো, আজকে চায়না যে ব্যাকফুটে চলে গেছে, যখন ভারতবর্ষ কোনো কথা বলে, চায়না কিন্তু আজকে কোনো সাপোর্ট কথা বলছে না বাংলাদেশের ফেভারে। ইউএস অলরেডি বলে দিয়েছে যদি এটাকে বন্ধ না করা হয়, যে জিনিসগুলো ওনাদের দেশে চলছে, তো আগামী দিনে কিন্তু ইউএস এর এগেনস্টে অনেক কড়াকড়ি একটা অ্যাকশন নেবে। ওনারা বারবার বলে যাচ্ছেন অন্য দেশের উপরে যেই দেশটা নির্ভর আছে, যাদের আর্থিক যে ইকোনমিটা অন্য দেশের উপরে বেস করে চলছে, সেই দেশকে অত লাফানো উচিত নয়। কেন কি যেই দেশের উপরে যে লাফালাফি করছেন, সেই দেশের ইকোনমি অলরেডি ধসে গেছে। আর আগামী দিনে যেই দেশগুলোকে নিয়ে ওরা ভাবছেন, ওই দেশ নিজের থেকে ভেঙে বাংলাদেশ থেকে বাজে অবস্থায় চলে যাবে, চুরমার হয়ে যাবে, বিভিন্ন ভাগ হয়ে যাবে। তো এনাদের এটা শিক্ষা নেওয়া উচিত। 71-এ ভারতবর্ষ যদি সাপোর্ট না করতো, ইন্দিরা গান্ধী যদি সাপোর্ট না করতো, আজকে বাংলাদেশ হতে পারতো না। এখন ইউনিস সরকার এটা ভাবা উচিত। উনি সরকারে কিন্তু এসেছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তির জন্য। বাংলাদেশে কিন্তু আজকে শান্তি বলে কোনো জিনিস নেই। শুধু আমি বলবো না সনাতন ধর্ম, ওদের নিজস্ব আজকে ওরা এই হিন্দু মুসলিম করছে, আগামী দিনে কি হবে ওদের নিজেদের মধ্যে আপনি দেখে নিন। ওরা বলছে যে ওদের দেশে নাকি শান্তি রয়েছে। শান্তি দূরে দূরে কোনো শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের ডেটে যেই লেভেলে অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের উপরে, ওরা নিজেরা বহুত তাড়াতাড়ি নিজের ধর্মের মধ্যেও লড়াইটা ওরা শুরু করতে চলেছে। এই জায়গাটা আবার একটা হুমকি দিয়েছে, যেটা কলকাতা 4 দিনের মধ্যে দখল করা বলেছিল। কিন্তু আবার দেখো, একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে কলকাতা দখল করবার যে কথাটা বলেছে, সেটাকে উড়িয়ে দেওয়ার, এটা আমার মনে হয়, পবন কি মনে হয় যে উড়িয়ে দেওয়ার কথা এটা? কলকাতা দখল করবে, আগে ওরা নিজের ঢাকাটাকে ঠিকভাবে দখল করে ঢাকাটাকে ঠিকভাবে অপারেট করুক। কলকাতা দখল তো অনেক দূরের কথা। ভারতবর্ষ তো কোন এখন অব্দি বর্ডারে কোনো আর্মি পাঠায়নি, কিছু পাঠায়নি। ভয়ের চোটে ওরা এখন ড্রোন আড়ানো শুরু করে দিয়েছে নিজেদের বর্ডারে। তারা ভারতবর্ষকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। ভারতবর্ষকে টোটাল 24 ঘন্টা লাগবে এটা বাংলাদেশের উপরে কবজা করার জন্য, কিন্তু ভারতবর্ষ এই নীতিতে চলে না। ভারতবর্ষ সবসময়
পুরো বিশ্বের মধ্যে শান্তি চায়, যুদ্ধ চায় না। এখনো ভারতবর্ষ নিজের তরফ থেকে চেষ্টা করছে যেন বাংলাদেশের মধ্যে শান্তি ফিরে আসুক। ভারতবর্ষ থেকে যা যা সাপোর্ট লাগে সবকিছু দেওয়ার জন্য ভারত সরকার কিন্তু প্রস্তুত আছে। এখনো পর্যন্ত তো প্রচুর বাংলাদেশি মানুষ, তারা তো এখনো পর্যন্ত বিভিন্ন পারপাসে আমাদের দেশে ঢুকেছে, তারা যদি হঠাৎ করে বিদ্রোহ ঘোষণা করে সামলানো যাবে? ওরা বিদ্রোহ ঘোষণা করার মতন পজিশনে নেই, কেন কি ভারতীয় সেনা যদি নেমে যায়, সেনাকে নামতে হবে না, এখানে বিএসএফ যদি নেমে যায় ওদেরকে কন্ট্রোল করতে কয়েক ঘন্টা লাগবে, ঘন্টার মধ্যে কন্ট্রোল করে নেওয়া যাবে, কোনো বড় সংখ্যা না। কারণ ভারতবর্ষের আর পশ্চিমবাংলা বিশেষ করে আম জনতা আছে, ওরা বুঝে গেছে ওদের সঙ্গে যদি আমাদেরকে মানে কাউন্টার করতে হয় বেশিক্ষণ টাইম লাগবে না, এখানে পাবলিকই নেমে পড়বে, আর্মিকে আর পুলিশকে নামতেই হবে না, এখানকার বাংলাভাষী নেমে যাবে। মানে সামলানো সম্ভব? 100% সম্ভব, ওরা কোনো পজিশনের মধ্যেই নেই। এটা তো মানে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে, ওরা বলছে যে 4 ঘন্টায় দখল করে নেবে, 3 ঘন্টায় দখল করে নেবে। আগে ওরা নিজের বাংলাদেশ থেকে সামলাক, ওরা নিজের বাংলাদেশ থেকে আজ পর্যন্ত বাঁচাতে পারছে না। এখন যে অবস্থা হয়েছে, ওই ওনাদের যে পোর্ট, একমাত্র পোর্ট যে আছে, ওই পোর্টটাও দখল হতে চলেছে বহুত তাড়াতাড়ি। যেই অবস্থায় আছে, দেশ ভাগ হওয়ার পক্ষে অলরেডি চলে গেছে। মানে বাংলাদেশ অলরেডি যেই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যে কোনো সময় দেখবেন বাংলাদেশ দুভাগ হয়ে গেছে। কেন কি বাংলাদেশের মধ্যে যে জিনিসগুলো শুরু করেছে, পোর্টটা বাংলাদেশের হাত থেকে বেরোতে চলেছে বহুত তাড়াতাড়ি। সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, এর মধ্যে চায়না এখন ব্যাক হিট করে কোন দিকে কি করবে, পোর্টটা হতে পারে চায়নাই কোনো কবজা করে বসে গেল, এটা হতে পারে। কেন কি যা আজকের ডেটে ইন্টারন্যাশনাল সিনারিও চলছে, ওই পোর্টটাকে যে কোনো সময় যে কোনো দেশ এটা দখল করবে। আর ভারতবর্ষ পুরো চেষ্টা করছে যেন বাংলাদেশের উপরে কোনো দখল না হয়, বাংলাদেশের মধ্যে শান্তি হোক, বাংলাদেশের মধ্যে আবার যে আগের শৃঙ্খলা ছিল, স্থির সরকার ছিল, সেটা যেন ব্যাক করে আসে। বাংলাদেশিরা চিৎকার করছে আর বলছে যে পশ্চিমবাংলায় কিংবা ভারতবর্ষে তারা চিকিৎসা করতে আসে, তারা জিনিসপত্র নিতে আসে, তারা যদি না আসে আমাদের ব্যবসা নষ্ট হয়ে। সত্যি এই সময় কিন্তু কয়েকটা জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কিছুটা ব্যবসা কিংবা আর্থিক মন্দার ছাপ পড়েছে, তাতে ওরা খুব খুশি। আর্থিক মন্দার ছাপ পড়েছে এই কথাটা কিন্তু ভুল। পার্টিকুলার কিছু সেগমেন্টে, হসপিটাল সেগমেন্টে, যেখানে বাংলাদেশিরা পুরোপুরি নির্ভর আছে ভারতের উপরে, তারা যখন আসছে না ওই পার্টিকুলার সেগমেন্টে, সামান্য কিছুদিনের জন্য হয়েছে, কিন্তু ওই হসপিটালগুলোতে আবার ভারতের যে রুগীরা যারা আগে বাংলাদেশি আসার জন্য সিটগুলো পাচ্ছিল না, এখন ওরা সিটগুলো পাবে, দেখবেন কিছুদিনের মধ্যে ভারতবর্ষের যে যারা ট্রিটমেন্ট পেত না তারা ওখানে নিজে পৌঁছে যাবে। এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু অন্যদিকে কিন্তু আরো একটা বড় জিনিস হচ্ছে, যেটা এখানে কিছুদিনের জন্য তো একটা বিভিন্ন জায়গায়, একবার বলি আপনার বেসরকারি হাসপাতাল থেকে আরম্ভ করে নিউ মার্কেট থেকে আরম্ভ করে এখানে কিন্তু একটা যে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলে কিন্তু কোনো লোকজন নেই, ফাঁকা হয়ে গেছে। একটা প্রশ্ন আপনি আমাকে এই জিনিসটা করলেন, আমি আপনাকে প্রশ্ন করছি, বাংলাদেশিরা পশ্চিম বাংলায় বিশেষ করে ভারতে কি কারণে আসে? চিকিৎসার জন্য আসে। ওদের দেশে যে মাল মেটেরিয়াল গুলো পাওয়া যায় না, সেই মাল মেটেরিয়াল সাপ্লাই নেওয়ার জন্য কলকাতায় আসে। তো আজকের ডেটে ওদের ওখানে যে শর্টেজটা পড়ে গেছে, ইকোনমিক অবস্থা ব্যাকবোনটা কিন্তু ওরা ভেঙেছে। আমাদের যে কোনো দেশের মধ্যে যুদ্ধ লাগলো অথবা কোনো দেশ অস্থির হলে টেম্পোরারি পাশের যে দেশটা থাকে একটু ইফেক্টেড হয়, কিন্তু সেটা একটা মানে বহু শর্ট টার্ম একটা ফ্রেজ, ওটা কেটে যাবে। আর বাংলাদেশ আরো যদি এই জিনিস কন্টিনিউ করে, আগামী দিনে কিন্তু বহুত বড় সমস্যায় পড়বে। কেন কি ইকোনমিক ব্যাকবোন অলরেডি 50% উপরে ভেঙে গেছে, আর ওদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি পুরো মোটামুটি শুয়ে পড়েছে, বন্ধ হওয়ার অবস্থায় চলে গেছে। খেতে পাবে না ওরা। হ্যাঁ, কিছুদিন পরে খেতে পাবে না, অলরেডি চলে গেছে। পাকিস্তান নিজে দিওয়ালিয়া হয়ে আছে, এখন বাংলাদেশকে দিওয়ালিয়া করার জন্য উঠে পড়ে লেগেছে।